Hello and welcome to our week 3 online class of the course of the Law of the Sea for LLM students of World University of Bangladesh. So in this week we have the UN clause to discuss about, and we also have the maritime law and admiralty law to discuss about. আমরা এই সপ্তাহে আলোচনা করব ইউএন ক্লজ নিয়ে, মেরিটাইম ল নিয়ে আলোচনা করব এবং অ্যাডমিরাল্টি ল নিয়েও আমরা আলোচনা করব। So in this week we have two lectures. দুইটা lecture আছে আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করা আছে। I hope you have watched these lectures. আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন। And we have two Scrum packages. যেটা হচ্ছে আমাদের লেকচারটা যেই PowerPoint প্রেজেন্টেশনের উপর বেস করে করা সেই PowerPoint প্রেজেন্টেশনগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের পড়াশোনার সুবিধার জন্য। And we also have a study material, একটা full text আমি এখানে অ্যাড করে দিয়েছি, which is United Nations Convention on the Law of the Sea, which is the primary international document regarding the law of the sea. Law of the sea এর জন্য এটা হচ্ছে প্রাইমারি ডকুমেন্ট। সো এটা আমাদের সংগ্রহে থাকা খুবই প্রয়োজন এবং এটাকে আমরা প্রাইমারি ল হিসেবে ব্যবহার করি। And we have also a homework which you should complete within the deadline. আপনাদের জন্য যে ডেডলাইন দেওয়া আছে ডেডলাইনের মধ্যে আপনারা দুইটি কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই কমপ্লিট করবেন এবং আপনারা সেটা সাবমিট করে দেবেন। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের প্রথম অংশে আছে দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। I am Muhammad Ahmedul Islam, lecturer, Department of Law, World University of Bangladesh. So the 1982 United Nations Convention on the Law of the Sea, or UNCLOS, which came into force on November 16, 1994. So এখানে একটা আমরা বড় গ্যাপ দেখতে পাচ্ছি বেসিক্যালি, যে 1982 সালে এই ইউএন ক্লজের কিন্তু লেখা হয়েছে, কিন্তু সেটা কার্যকর হওয়া শুরু করেছে 1994 সালে। It is an international treaty that provides a regulatory framework for the use of world seas and oceans to ensure the conservation and equitable usage of resources and the marine environment, and to ensure the protection and preservation of the living resources of the sea. সো এই আন্তর্জাতিক যে ট্রিটি বা চুক্তিটার আছে, এই চুক্তিটার মূল দায়িত্বই হচ্ছে পৃথিবীর যেই সামুদ্রিক অঞ্চল রয়েছে সেই সামুদ্রিক অঞ্চলগুলোকে রক্ষা করা এবং সামুদ্রিক অঞ্চলগুলোতে যেই ন্যাচারাল রিসোর্স গুলো আছে, প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, যে মৎস্য এবং খনিজ উপাদানগুলো রয়েছে, সেই খনিজ উপাদানগুলো এবং মৎস্য সম্পদকে রক্ষা করা এবং সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়, পরিবেশ ধ্বংস না করে সেগুলোকে উত্তোলন করা হয়, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই ইউএন ক্লজটি তৈরি করা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে। It was adopted and signed in 1980. এর সিগনেচার শুরু হয়েছে 1992 সাল থেকে, and it replaced the four Geneva Conventions of April 1958. 1958 সালে যে জেনেভা কনভেনশন গুলো আমরা দেখেছি আগের লেকচারগুলোতে, সেগুলোকে কিন্তু এটা রিপ্লেস করেছে, which respectively concern the territorial seas and the contiguous zone, the continental shelf, the high seas, fishing and conservation of living resources on the high seas. আচ্ছা, আমার একটা জরুরি কল আসার কারণে আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমি 1 মিনিট পরেই আপনাদের সাথে আবার জয়েন করব। ওকে, আমি সময় নেওয়ার জন্য দুঃখিত। যাই হোক, আমি আবার ব্যাক করেছি। আসলে অনলাইন ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট অনেক সময় কল দেয়। আমি এটাকে রিকমেন্ড করব না, বিকজ অনলাইন ক্লাসটা আমরা একটা কন্টিনিউয়াস রেকর্ডিং এর মধ্যে থাকি। আশা করি আপনারা বিষয়টা বিবেচনা করবেন। ওকে, সো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে ব্যাক করি। যে ইউএন ক্লজ যেটা আছে 1982 সালে এটা সিগনেচার শুরু হয়েছে এবং 1958 সালে যে 4টা আলাদা ক্লজ ছিল, আলাদা কনভেনশন ছিল, সে আলাদা কনভেনশন গুলোকে এটা রিপ্লেস করেছে এবং সেগুলো টেরিটোরিয়াল সি, কন্টিগুয়াস জোন, শেলফ, হাই সি, ফিশ কনজারভেশন, এগুলো আলাদা আলাদা ভাবে সেগুলো অ্যাড্রেস করতো। কিন্তু এই 1982 সালে যে কনভেনশনটা নতুন করা হয়েছে ইউএন ক্লজ, এই কনভেনশনটা কিন্তু আপনার বাকিগুলোকে রিপ্লেস করার মাধ্যমে একটা আইনের ভিতরেই বাকি সব ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো ইনক্লুড করে ফেলেছে, যাতে আমাদের
একটা আইন থেকে আমরা সব ধরনের সমাধান পেতে পারি। অ্যান্ড ইউএন ক্লজ এর পাশাপাশি আগেরগুলো যেগুলো কভার করেছে ইস্যুগুলো, সেগুলোর পাশাপাশি আরো নতুন ইস্যুস গুলো কিন্তু কভার করে, যেমন হচ্ছে কি সভরেন্টি বা স্বাধীনতা বা আপনার সার্বভৌমত্ব, অ্যান্ড রাইটস অফ ইউজেজ ইন মেরিটাইম জোন, মেরিটাইম জোনগুলোর কিভাবে ব্যবহার করতে হবে, এবং নেভিগেশনাল রাইট বা চলাচলের যে অধিকার। তো এই নতুন নতুন ইস্যুস গুলো কিন্তু ইউএন ক্লজ অ্যাড্রেস করেছে, যা সেই 1958 সালের 4টা কনভেনশন যেটা ছিল সেগুলো তখনও অ্যাড্রেস করতে পারেনি। The convention has created three new institutions on the international scene. এই কনভেনশনটা 3টা নতুন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছে, বা 3টা নতুন সংস্থা বেসিক্যালি প্রতিষ্ঠা করেছে। প্রথমটা হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, আন্তর্জাতিক সমুদ্র আইনের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করেছে, কারণ আহ, বিচার করার জন্য কিংবা কোনো একটা সমুদ্র সীমা নিয়ে বিরোধের সমাধান করার জন্য অবশ্যই একটা ট্রাইব্যুনাল থাকা প্রয়োজন, এবং এই আইনের মাধ্যমে একটা ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য। ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি, এই সিবেড অথরিটি হচ্ছে মেরিটাইম ল বা অ্যাডমিরালটি ল নিয়ে কাজ করে থাকে। সো এই সিবেড অথরিটিও আছে। পাশাপাশি দ্য কমিশন অন দ্য লিমিটস অফ কন্টিনেন্টাল শেলফ। তো কন্টিনেন্টাল শেলফটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের সাথে আরেকটা দেশের মূল যে বিরোধটা হয় সমুদ্র সীমা নিয়ে, এখানে কন্টিনেন্টাল শেলফের অনেক গুরুত্ব রয়েছে। এবং কন্টিনেন্টাল শেলফ হচ্ছে সামুদ্রিক বিভিন্ন আপনার খনিজ সম্পদ যেগুলো রয়েছে, বিশেষ করে তেল গ্যাস এবং তেল গ্যাস সম্পদ যেটা আছে মাটির নিচে, সেই তেল গ্যাস সম্পদের সমৃদ্ধ একটা অঞ্চলে হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। সুতরাং এই জায়গাটা নিয়ে অনেক দেশের মধ্যে বিরোধ এখন পর্যন্ত বিরাজমান, এবং এই বিরোধগুলোকে সমাধানের জন্য এবং এই বিরোধগুলোর একটা অ্যামিকেবল সমাধানে নিয়ে আসার জন্য একটা কমিশন আছে, এবং সেখান থেকে যে তেল গ্যাস উৎপাদন করা হবে, এই উৎপাদনটা যেন কোনোভাবেই পরিবেশ নষ্ট না করে করা হয়, সেটা দেখভালের জন্য কিন্তু এই কমিশনটা আইনের মাধ্যমে গঠন করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দ্য কনভেনশন অর ইউএন ক্লজ যেটা আমরা বলি, সেই ইউএন ক্লজ 1982, এই ইউএন ক্লজের মাধ্যমে 3টা আলাদা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে। এই 3টা প্রতিষ্ঠানের কাজও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের, জানিয়ে বিস্তারিতভাবে আমরা পরবর্তী লেকচারগুলোতেও আলোচনা করব। ওকে, তারপরে the comprehensive document contains 320 articles and 9 annexes. তো আমাদের এই ডকুমেন্টটা যেটা আছে, আপনারা মূল ডকুমেন্টটা যখন দেখবেন, মানে মূল আইনটা যখন দেখবেন ইউএন ক্লজ 1982, তো সেখানে দেখবেন 320টা আর্টিকেল আছে। and it also has 9 annexes, 9টা অ্যানেক্স রয়েছে, সেটার সাথে সংযুক্তি রয়েছে, and notably replaces the long-standing freedom of the sea principle, which held that nations could only hold territorial claim over coastline waters that were within the short distance of a cannon shot from shore. তো আমরা কিন্তু প্রথম দিকে যখন আমরা সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়ছিলাম, তখন দেখেছিলাম যে একটা প্রিন্সিপাল বারবারই চলে আসছিল সামনে। সেটা কি ছিল? সেটা ছিল আমাদের ফ্রিডম অফ দ্য সি প্রিন্সিপাল। বহু বছর আগে প্রোটিয়াস কিন্তু তার লেখাতে কিন্তু এই ফ্রিডম অফ দ্য সি এর উল্লেখ করেছেন। তো সেই ফ্রিডম অফ দ্য সি আমাদেরকে বলেছিল যে একটা দেশের সমুদ্র সীমা বা কতটুকু পর্যন্ত তারা তাদের আইনটাকে ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে কি যে তীর থেকে একটা কামানের গোলা নিক্ষেপ করলে যতটুকু পর্যন্ত কামানের গোলাটা রিচ করতে পারে, ততটুকু পর্যন্ত একটা দেশের আইনটাকে সে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটা হচ্ছে অনেক পুরাতন ধারণা, কারণ বর্তমানে কামানের গোলা গিয়ে বর্তমানে একটা রকেট কিন্তু এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে পারে। সুতরাং এখনকার দিনে আর সেই রকম রুলস আমরা মেনটেন করতে পারি না। সুতরাং সেটাকে আপডেট করা হয়েছে আমাদের এই 1982 ইউএন ক্লজের মাধ্যমে, এবং আমরা সেটা দেখেছি আমাদের টেরিটোরিয়াল সি, আমাদের কন্টিগুয়াস জোন, আমাদের হাই সিজ, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেগুলো রয়েছে, এই ইকোনমিক জোনগুলো আলাদা আলাদা ভাবে ডিফাইন করা হয়েছে, কোনটা আহ, কতটুকু পর্যন্ত হবে, এবং কোনটার মধ্যে প্রত্যেকটা দেশের আইন কতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, সবকিছু কিন্তু স্পেসিফিকলি আমাদের 1982 সালের ইউএন ক্লজে ডিফাইন করে দেওয়া আছে। Instead, the treaty provides a graduated system of sovereignty in which countries can assert complete ownership of water within 12 nautical miles of their coastline. So আমরা টেরিটোরিয়াল সি বলতে যা বুঝি 12 নটিক্যাল মাইল পর্যন্ত, মানে হচ্ছে কোস্ট লাইন থেকে শুরু করে 12 নটিক্যাল মাইল পর্যন্ত যে টেরিটোরিয়াল সি আছে, সেটা কিন্তু একটা দেশের একদম নিজের ল্যান্ড এর মধ্যে সে যেরকম পাওয়ার ইউজ করতে পারবে,
সে 12 নটিক্যাল মাইল পর্যন্ত টেরিটোরিয়াল সিতেও কিন্তু সে তার পাওয়ার এবং সে তার লজ সেভাবেই ইউজ করতে পারবে এবং সেখানে অন্য কোনো দেশের জাহাজ প্রবেশ করতে পারবে না, এক্সেপ্ট ইন সার্টেন সার্কামস্ট্যান্সেস ফর ইনোসেন্ট প্যাসেজের জন্য, যে হ্যাঁ অন্য একটা জায়গায় আমি যাচ্ছি, যাওয়ার জন্য আমার এই 12 নটিক্যাল মাইল অংশটা পাস করতে হবে, সেক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে অন্য দেশের জাহাজ। কিন্তু এছাড়া ইন জেনারেল সেন্স অন্য দেশের জাহাজ অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না, বা কোনো রকম ইকোনমিক অ্যাক্টিভিটি অনুমতি ছাড়া তারা কোনোভাবেই সম্পাদন করতে পারবে না এই অঞ্চলটাতে। সুতরাং টেরিটোরিয়াল ওয়াটারটা হচ্ছে একদম ল্যান্ড এরিয়ার মতোই, ল্যান্ডটাকে আমরা যেভাবে ইউজ করি বা ব্যবহার করি, টেরিটোরিয়াল ওয়াটারটাকে আমরা সেভাবেই ব্যবহার করতে পারবো। Each country can also claim an additional 200 nautical miles as an exclusive economic zone, which is an area where each coastal country can regulate scientific research and the exploitation of marine resources. তো বেজ লাইন থেকে বা কোস্ট লাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর ইইজি বলে যাকে, সেটা কিন্তু ক্লেম করা যায় এবং সাধারণত রাষ্ট্রগুলো ক্লেম করে থাকে। কেন? বিকজ দ্যাট পার্ট ইজ অ্যাকচুয়ালি is rich in many natural resources and fish stock. মাছ এবং বিভিন্ন রকম ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে, শামুক, ঝিনুক যাই আছে না কেন, সেগুলো তো আমরা সমুদ্র থেকে আহরণ করি এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ব্যবহার করে থাকি। তো এই সমস্ত কিছুতে কিন্তু এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা ইটস ভেরি রিচ, অ্যান্ড countries can claim that zone to extract natural resources from that zone exclusively, যে শুধুমাত্র যেই দেশের এরিয়ার মধ্যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা পড়েছে সেই দেশই সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি বা এরকম অয়েল রিগ স্থাপন করে তেল উত্তোলন করা কিংবা ন্যাচারাল গ্যাসটাকে উত্তোলন করা, এই কাজগুলো শুধুমাত্র যেই দেশের যতটুকু জোন, যতটুকু ইকোনমিক জোন ততটুকু পর্যন্ত সে নিজে একচ্ছত্রভাবে উত্তোলন করতে পারবে। অন্যান্য দেশও পারবে, কিন্তু সেই দেশ থেকে অনুমতি নিতে হবে। যেমন ইন্ডিয়ান কোনো কোম্পানি যদি বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে তেল আহরণ করতে চায় কিংবা সেখান থেকে যদি মাছ সংগ্রহ করতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারের কাছ থেকে তার অনুমতি গ্রহণ করে তারপরেই কাজটা করতে হবে। অনুমতি ছাড়া সে এই কাজটা করতে পারবে না, যদি করে সেটা ইলিগাল হবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে এর একটা সমাধান পৌঁছানো যাবে। However, all areas outside of these regions are immune to any nation's control. 200 নটিক্যাল মাইল পর্যন্ত দেশগুলোর অধিকার আছে যে বেজ লাইন থেকে বা ল্যান্ড থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একটা দেশ তার আইন কানুন ব্যবহার করতে পারে, সম্পদ উত্তোলন করতে পারে, একচ্ছত্রভাবে এগুলো করতে পারবে। কিন্তু 200 নটিক্যাল মাইলের পরে কিন্তু কোনো দেশেরই আর কন্ট্রোল নেই, সেটাকে আমরা বলি হাই সিজ, HIGHSEAS, হাই সিজ। এই হাই সিজটা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য, এবং মানব জাতির কল্যাণ ছাড়া অকল্যাণে ওই অংশটা ব্যবহার করা যাবে না। The treaty also outlines general responsibilities towards limiting marine pollution and preserving marine resources. তো এই ট্রিটিটা আমাদের সকল দেশের যে একটা সামগ্রিক অধিকার আছে এবং সামগ্রিক একটা দায়িত্ব রয়েছে যে সমুদ্রে এমন কোনো কাজ না করা যে কাজের ফলে সমুদ্রের ক্ষতি হয়, যে কাজের ফলে সমুদ্রের পরিবেশ নষ্ট হয়, এই বিষয়গুলো এই দায়িত্বগুলো নিয়েও কিন্তু এই ট্রিটিটা বর্ণনা করে থাকে এবং এই ট্রিটিটা আমাদেরকে রেসপন্সিবিলিটিটা দিয়ে থাকে। UNCLOS replaced the 3 nautical mile limit that existed under the freedom of the seas doctrine with a tiered approach. মানে আগে যেটা ছিল সেটা ছিল কি বেসিক্যালি থ্রি নটিক্যাল মাইল সর্বোচ্চ, যে একটা কামানের গোলা কিন্তু 3 নটিক্যাল মাইলের বেশি মানে কোনো মতেই যে মানে তখনকার দিনে যেতে পারতো না। তো তখনকার দিনে ফ্রিডম অফ দ্য সিজ অনুযায়ী 3 নটিক্যাল মাইল পর্যন্ত একটা দেশের লিমিট ছিল, কিন্তু ইউএন ক্লজ নতুন যে আইনটা সে নতুন আইন আমাদেরকে বলছে যে না, এটা 3 নটিক্যাল মাইল না, এটা হবে 12 নটিক্যাল মাইল বা 12 নটিক্যাল মাইলস। UN clause expanded each nation's territorial waters to 12 nautical miles or 22 কিলোমিটার। মানে আমরা ল্যান্ডে যেভাবে কিলোমিটার হিসাব করি সেই অনুযায়ী কিন্তু সেটা কত হয়, 22 কিলোমিটার। Within territorial waters, a nation can set and enforce laws, regulate use and exploit resources. Territorial ওয়াটারের মধ্যে রাষ্ট্র তার সমস্ত আইন অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সম্পদ যেগুলো রয়েছে পানির মধ্যে সেই সম্পদগুলো
তার ইচ্ছামতো আহরণ করতে পারবে। তবে অবশ্যই পরিবেশের ক্ষতি করে না। কারণ সমুদ্রটা হচ্ছে একটা হোল সিস্টেম। সেটা যদি টেরিটোরিয়াল ওয়াটারও হয় কিংবা কন্টিগুয়াস জোনও হয় কিংবা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হয়, যাই হোক না কেন, সেই সমগ্র সিস্টেমের মধ্যে কোনোটার মধ্যেই কিন্তু কোনো দেশের অধিকার নেই পানির মধ্যে কোনো রকম আপনার বর্জ্য ফেলা কিংবা কোনো ধরনের এমন ধরনের কোনো কাজ করা, এমন ধরনের কোনো সম্পদ আহরণ করা, এমন ভাবে আহরণ করা যার ফলে সমগ্র সমুদ্রের ক্ষতি হচ্ছে এবং সমুদ্রের প্রাণী আহ, এগুলো বিনষ্ট হচ্ছে এবং সম্পদগুলো অপচয় হচ্ছে। এভাবে কোনো রাষ্ট্রই কিন্তু তার ইকোনমিক অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে পারবে না। UN clause also allowed for an additional 12-mile contiguous zone where a nation could enforce smuggling and immigration law. তো প্রথম 12 মাইলের মধ্যে তার সমস্ত আইন অ্যাপ্লাই করা যাবে, কিন্তু পরবর্তী যে 12 মাইলটা আছে যেটাকে আমরা কন্টিগুয়াস জোন বলি, সেই কন্টিগুয়াস জোনের মধ্যে কিন্তু স্মাগলিং এবং ইমিগ্রেশন লসটা সে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত আইন সেখানে তার অ্যাপ্লাই করতে পারবে না। মানে স্মাগলিং সংক্রান্ত যে কোনো দেশে যদি ইল্লিগাল নারকটিক কিংবা ইল্লিগাল ড্রাগস আনা হয়, কারণ সমুদ্র পথেও কিন্তু কি হয়, জাহাজের মাধ্যমে অনেক ক্ষেত্রে সাবমেরিনের মাধ্যমেও, মানে অনেক ড্রাগ কার্টেল আছে কলম্বিয়ার, তারা কিন্তু কি করে ছোট ছোট সাবমেরিন বানিয়ে সেটা কিন্তু আমেরিকায় কিন্তু তারা ওই সাবমেরিন গুলো চালিয়ে ড্রাগ পাচার করে। তো সেই ক্ষেত্রে কন্টিগুয়াস জোনের মধ্যে সেই ইমিগ্রেশন এবং স্মাগলিং লসটা তারা অ্যাপ্লাই করতে পারবে। Under UN clause, ships from one nation may pass through the territorial waters of another nation under the right of innocent passage. সো টেরিটোরিয়াল ওয়াটারের ভিতর দিয়ে ইনোসেন্ট প্যাসেজের যে প্রিন্সিপাল আছে সেটা ইউজ করে কিন্তু অন্য দেশের জাহাজ পাস করতে পারবে। Under the right of transit passage, military vessels may pass through the territorial waters of another country when other opportunities do not exist, such as passing through a strait. তো মিলিটারি যে ভেসেলগুলো রয়েছে বা যে ওয়ারশিপ গুলো রয়েছে, যুদ্ধ জাহাজ যেগুলো আছে, সেগুলো টেরিটোরিয়াল ওয়াটার দিয়ে পাস করতে পারবে, বাট যদি অন্য কোনো রাস্তা না থাকে, যে না অন্য কোনো পথই নেই, তাহলে টেরিটোরিয়াল ওয়াটার দিয়ে অন্য দেশে যুদ্ধজাহাজ পাস করতে পারবে। ওকে। Even though UN clause was not strictly intended to be an environmental treaty, it has had a profound effect on environmental regulations in the ocean. তো এটা এনভায়রনমেন্টাল ট্রিটি হিসেবে এটাকে স্ট্রিক্টলি করা হয়নি। ইউএন ক্লজের মূল লক্ষ্যটা ছিল যে সমুদ্র সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে একত্রিত করা এবং একটা মূল আইন হিসেবে কাজ করা। কিন্তু সমুদ্রের সাথে পরিবেশটা এতটাই অঙ্গাঙ্গিকভাবে জড়িত যে পরিবেশ রক্ষাটা ইউএন ক্লজের একটা অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে। Article 192 of the UN clause states that all nations have a general obligation to protect and preserve the environment. আর্টিকেল 192তেই কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক দেশেরই একটা দায়িত্ব আছে যে সমুদ্রের যেই পরিবেশটা আছে সেই পরিবেশটাকে রক্ষা করা এবং সেই পরিবেশটা এমনভাবে প্রিজার্ভ করা যেন ফিউচার জেনারেশন সেটাকে ব্যবহার করতে পারে। Part 13 of UN clause addresses the protection and preservation of the marine environment, including the following sources of pollution: land-based pollution, deep sea mining, dumping, vessel source pollution, continental shelf drilling, and pollution from or through the atmosphere. তো ইউএন ক্লজের একটা আলাদা পার্টি আছে, 13 নম্বর পার্ট। সেই পার্টে কিন্তু এই বিভিন্ন যে যে আমরা যে পরিবেশ ক্ষতি করি, পরিবেশ ক্ষতিকর যে কার্যক্রমগুলো পরিচালনা করি, এই কার্যক্রমগুলো নিয়ে আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস করা আছে। এই কাজগুলো করা যাবে না, যে ল্যান্ড বেস পলিউশন, যে আমরা আহ, মাটি থেকে কিংবা আমাদের ল্যান্ডে যেই ময়লাটা উৎপাদন হচ্ছে সেই ময়লাটা আমরা সমুদ্রে ইনডিসক্রিমিনেটলি ডাম্প করতে পারবো না, যার ফলে সমুদ্রের ক্ষতি হয়। তারপর হচ্ছে ডিপ সি মাইনিং, অনেক গভীর সমুদ্রে গিয়ে আমরা যে মাইনিং গুলো করছি, এই মাইনিং গুলো এমন ভাবে করতে হবে যেন সমুদ্রে সেটা স্পিলড না হয়, মানে সমুদ্রে যেন সেটা গড়িয়ে না পড়ে এবং সমুদ্রের আশেপাশে যেন কোনো রকম ক্ষতি না হয়। অ্যান্ড পলিউশন থ্রু ভেসেল, জাহাজে অনেক সময় কি করে, অনেক সময় দেখা যায় যে অয়েল ট্যাঙ্কার যেগুলো আছে কিংবা অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম যাত্রীবাহী কিংবা পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে, তারা কিন্তু অনেক সময় কন্টেইনার ডাম্প করে কিংবা তাদের যে তেল রয়েছে তেলটা ডাম্প করে ফেলে সমুদ্রের মধ্যে। তাদের যত রকম বর্জ্য পদার্থ আছে সেগুলো ডাম্প করে এবং সেটা সমুদ্রের পরিবেশের ক্ষতি করে থাকে। এই ক্ষতিটাও করা যাবে না, ডাম্প করার জন্য আলাদা প্রসেস থাকতে হবে এবং
সেটাকে রিসাইকেল করতে হবে। সো এই যে আইন-কানুনগুলো, এই আইন-কানুনগুলো অবশ্যই আমাদের ইউএন ক্লজে দেওয়া আছে এবং সেটা প্রত্যেক দেশকেই মানতে হবে। UN clause permits state to enforce their anti-pollution and other environmental standards through their EEZs, except those concerning vessel source pollution. তো অ্যান্টি-পলিউশন এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত একটা দেশ অ্যাপ্লাই করতে পারবে। মানে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এই পলিউশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা। যেমন ইউকের এনভায়রনমেন্টাল ল আছে। আবার বাংলাদেশেরও কিন্তু এনভায়রনমেন্টাল লস রয়েছে। এখন বাংলাদেশের যে এনভায়রনমেন্টাল ল আছে সেটা যদি সমুদ্রে পলিউশন সংক্রান্ত বিষয়গুলোকে কভার করে থাকে তাহলে আমরা সেটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। তবে ভেসেল সোর্স পলিউশন যেটা আছে মানে সমুদ্রের যে জাহাজ সংক্রান্ত যে পলিউশনের আইন কানুনগুলো সেটা আমাদেরকে অবশ্যই ইউএন ক্লজ থেকে নিতে হবে। সেটা আমরা নিজস্ব আইনের মাধ্যমে করতে পারবো না, কারণ এখানে একটা অ্যাবিউজের বিষয় থাকে। কারণ যে রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্র বা দরিদ্র রাষ্ট্র সেগুলোকে অনেক সময় কনভিন্স করা হয় যে না আপনাদের সেখানে এরকম ভেসেল সোর্স পলিউশনের জন্য এত কঠোর আইনের প্রয়োজন নেই, আপনারা একটু সহজ আইন করেন যেন আমাদের জাহাজগুলো আপনাদের এলাকা দিয়ে যখন যাবে তখন সেখানে পানির মধ্যে বর্জ্য নিক্ষেপ করবে এবং তাতে আমাদের কোনো রকম শাস্তি হবে না। এই এই করাপশনটাকে ব্যান করার জন্য বা করাপশনটাকে জাস্ট ডিসকারেজ করার জন্য ইউএন ক্লজ বলছে যে আপনারা 200 নটিক্যাল মাইল পর্যন্ত আপনাদের পলিউশন রিলেটেড লজ যেগুলো রয়েছে, ইন্টারনাল লজ যেগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু ভেসেল সোর্সড পলিউশন যেটা সেটা ইউএন ক্লজ যা বলছে সেই আইনটাই ফাইনাল এবং সেই আইনটাই আপনাদেরকে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অ্যাপ্লাই করতে হবে। সো from this lecture we have learned a few things about the UN clause, United Nations Convention on the Law of the Sea, যা কিনা আমাদের ল অফ দ্য সি এর জন্য প্রাইমারি অ্যাক্ট, প্রাইমারি অ্যাক্ট বলা চলে, প্রাথমিক আইন। এই প্রাথমিক আইন এর ইতিহাসটা সম্পর্কে কিছুটা জানলাম। এই আইনটা কতগুলো সংস্থা তৈরি করেছে, 3টি সংস্থা তৈরি করেছে 3টি আলাদা কাজের জন্য, সেটা সম্পর্কে জানলাম। এবং এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, পরিবেশ রক্ষার বিষয়ে আলোচনা করা আছে এবং পরিবেশ রক্ষা এটার কতটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। তো আপনারা আশা করি লেকচার কন্টেন্টটা বুঝতে পেরেছেন। যদি কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এখন বলতে পারেন। If you have any question, please ask it. ওকে, আমি ধরে নিচ্ছি আপনাদের এখন কোনো প্রশ্ন নেই। অসুবিধা নেই। আপনাদের যদি পরবর্তীতেও কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের জন্য তো ডিসকাশন ফোরাম ওপেন আছে। সেই ডিসকাশন ফোরামে আপনারা সেই লেকচার কন্টেন্ট নিয়ে প্রশ্ন করতে পারবেন এবং আমি আপনাদের সেই অ্যান্সারটা তখন সেখানে দিয়ে দেব। থ্যাংক ইউ। ওকে, সো লেটস গো টু দ্য সেকেন্ড পার্ট অফ আওয়ার লেকচার, দ্য মেরিটাইম ল অ্যান্ড অ্যাডমিরালটি ল। মেরিটাইম ল এবং অ্যাডমিরালটি ল নিয়ে আমরা আলোচনা করব। So, maritime law and admiralty law are terms that are often used interchangeably as they have the same meaning. মেরিটাইম ল এবং অ্যাডমিরালটি ল কিন্তু ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, মানে একটার বিপরীতে আরেকটাকে ব্যবহার করা যেতে পারে কারণ এদের মিনিং একই। মেরিটাইম ল যা, অ্যাডমিরালটি ল তাই। ইট ইজ আ বডি অফ লজ, conventions and treaties that govern private maritime business and other nautical matters such as shipping or offenses occurring on open water. সো মেরিটাইম লটা হচ্ছে আইন কানুন কনভেনশন ট্রিটি এগুলোর সমন্বয়ে গঠিত একটা আইন। সে আইনটা মূলত প্রাইভেট মেরিটাইম ইস্যুস যেগুলো আছে মানে কোনো একজন ব্যক্তি সংক্রান্ত, কোনো একটা প্রাইভেট কোম্পানি সংক্রান্ত, প্রাইভেট একটা শিপ সংক্রান্ত বিষয়গুলোকে নিয়ে ডিল করে। যেমন হচ্ছে শিপিং সংক্রান্ত যেসব চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো, এবং অফেন্সেস অকারিং অন ওপেন ওয়াটার, যে সমুদ্রে যে কোনো ধরনের অপরাধ যদি হয়ে থাকে, সমুদ্রে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করে থাকে তাহলে সেই অপরাধের বিচার কিভাবে হবে কিংবা সেই অপরাধগুলো কি কি, তার শাস্তি কি, কোথায় শাস্তি হবে, কোথায় বিচার হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মেরিটাইম ল বা অ্যাডমিরালটি ল আলোচনা করে থাকে। So maritime law governs private maritime questions, dispute and offences and other nautical matters. It must be noted that although general maritime law has developed internationally,
It operates under the auspices and laws of an individual country, as each nation bases its own maritime law on the general international regulations with the modifications and qualifications it deems essential and suitable to its particular needs. So maritime law আমরা জানি যে international law of the sea এর একটা অংশ, and it is a peculiar one actually because মেরিটাইম লটা আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে। আবার মেরিটাইম ল সংক্রান্ত রুলস রেগুলেশনস গুলো যখন আমরা দেখবো তখন দেখবো যে প্রত্যেকটা দেশ যেখানে যে যে দেশগুলো জড়িত আছে যে মেরিটাইম লজ এর ইস্যুটা মানে আহ, আপ- ধারণা করেন যে বাংলাদেশের যেই সমুদ্র সীমা আছে সেই সমুদ্র সীমার মধ্যে একটা জাপানিজ জাহাজ প্রবেশ করলো ব্যবসায়িক কাজে, এবং প্রবেশ করার পর সেখানে একজন কানাডিয়ান নাগরিক একটা অপরাধ করলো। তাহলে এখানে বিচারটা কোন দেশের আইন অনুযায়ী হবে? কারণ কানাডিয়ানও একটা ল আছে, জাপানিজ একটা ল আছে, কারণ শিপটা হচ্ছে জাপানিজ শিপ, আবার বাংলাদেশি মেরিটাইম লজও আছে। তাহলে এখানে কোন আইনটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হবে, তার বিচার কোথায় হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মেরিটাইম ল কাজ করে থাকে। এবং সেখানে আমাদের প্রত্যেকটা দেশের যে আইনগুলো রয়েছে সেই আইনটা দেখতে হবে যে যে দেশের জাহাজের উপর করা হয়েছে সেই দেশের আইনটা কি বলছে, যে জাপানের আইন কি বলছে যে জাপানিজ জাহাজে যদি কোনো ব্যক্তি, সে জাপানিজ নাগরিক হোক কিংবা না হোক কিংবা বিদেশি নাগরিক হোক, সে ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার বিচারটা জাপানিজ আইন অনুযায়ী হবে। আচ্ছা, আশা করি আপনারা সবাই আপনাদের আপনাদের মাইক্রোফোনটা অফ করে রাখবেন যেন ইন্টারাপশন না হয়। সো আবার বাংলাদেশের সীমান্তে যেহেতু এটা হয়েছে, বাংলাদেশের টেরিটোরিয়াল ওয়াটারের ভিতর যেহেতু হচ্ছে, সেহেতু টেরিটোরিয়াল কোন অংশটাতে হয়েছে সেটা কি একদম 12 নটিক্যাল মাইলের মধ্যে হয়েছে, মানে টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে হয়েছে, নাকি আহ, বাকি যে 12 নটিক্যাল মাইল বা কন্টিগুয়াস জোন, সেই কন্টিগুয়াস জোনের মধ্যে হয়েছে, কোন অংশটার মধ্যে হয়েছে, এবং সেটা হলে সেখানের আইনটা কি বলছে, যে বাংলাদেশের কন্টিগুয়াস জোনের ভিতরে হলে সেটা কি বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করা যাবে কি যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ মেরিটাইম লজ অবশ্যই আমাদের চেক করে তারপর সেটা সমাধানে আসতে হবে। In most developed countries, the maritime law follows a separate code and is an independent jurisdiction from national. তো প্রত্যেকটা ডেভেলপড কান্ট্রিজ গুলো যেগুলো আছে, মানে প্রত্যেক বলবো না, মোস্ট বেশিরভাগ ক্ষেত্রে মেরিটাইম লজ তাদের আলাদা কোড থাকে, তাদের আলাদা আইন থাকে, এবং ন্যাশনাল লজ এর পাশাপাশি সেই মেরিটাইম লজটাও অ্যাপ্লাই করা হয়। The United Nations, through the International Maritime Organization or IMO, has issued numerous conventions that can be enforced by the navies and coast guards of countries that have signed the treaty outlining these rules. তো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন নামের একটা সংস্থা আছে, যে সংস্থার অনেকগুলো কনভেনশন আছে, সেই কনভেনশন গুলোর মাধ্যমে কিন্তু এই মেরিটাইম লসটা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ তাদের নেভি এবং তাদের কোস্ট গার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে। কারণ সে ট্রিটিগুলো মধ্যেই কিন্তু মেরিটাইম লজ এর যে ইস্যুস গুলো আছে, প্রাইভেট পার্সন যে কোনো রকম অপরাধ করলে সেটা শাস্তিটা কিভাবে হবে, কোথায় হবে, তাকে কিভাবে অ্যাপ্রিহেন্ড করতে হবে, তাকে কিভাবে ধরা হবে এবং তাকে কোথায় ট্রান্সফার করা হবে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই আইএমও বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কনভেনশন গুলো আলোচনা করে থাকে। সুতরাং কোনো দেশ যদি চায়, সে চাইলে নিজের আলাদা আইন তৈরি করতে পারে, আবার যদি চায় সে আইএমওর মেম্বার হয়ে আইএমওর যে কনভেনশন গুলো আছে সেগুলো ইয়া করবে, আপনাদের র্যাটিফাই করবে বা গ্রহণ করবে। র্যাটিফাই করার মাধ্যমে সে তার মেরিটাইম লসটাকে এস্টাবলিশ করতে পারবে। সো দেয়ার আর টু ওয়েজ ফর এ কান্ট্রি টু গো রিগার্ডিং দ্য মেরিটাইম laws. It can make its own laws, and it can be part of the International Maritime Organization and ratify its numerous conventions. So, maritime law governs many of the insurance claims relating to ships and cargo, civil matters between owners of ship, seamen, and passengers, and piracy. তো জাহাজের মধ্যে যে নাবিকরা আছেন, জাহাজের মালিক, এবং জাহাজে যখন আপনার ডাকাতি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু পাইরেসি হয়ে থাকে। আমরা জানি যে দ্য হর্ন অফ আফ্রিকা এবং সোমালিয়া অঞ্চল যেটা আছে, সেই সোমালিয়া অঞ্চল এবং তার আশেপাশে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়,
সোমালিয়ান পাইরেটরা সেখানে আক্রমণ করে। এই যে এই ধরনের বিষয়গুলো আছে, এই ধরনের ক্রাইমস গুলো রয়েছে, এই ক্রাইমস গুলো নিয়ে ডিল করেই হচ্ছে মেরিটাইম ল। Additionally, maritime law regulates registration, license, and inspection procedures for ships and shipping contracts, maritime insurance, and the carriage of goods and passengers. So, প্রাইভেট ম্যাটার যেগুলো আছে, কোন একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চুক্তিগুলো যেগুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু মেরিটাইম ল এর অংশ। সো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল বলে আমরা যাকে চিনি, সো এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য মেরিটাইম ল। The IMO, or the International Maritime Organization, which was established in 1948 as the Intergovernmental Maritime Consultative Organization and coming into force in 1958, 1948 সালে এটা এস্টাবলিশ করা হয়েছে এবং এটা তার কার্যক্রম শুরু করেছে, মানে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করেছে 1958 সালে। It is responsible for ensuring that existing international maritime conventions are kept up to date, as well as developing new agreements as and when the need arises. তো এই প্রতিষ্ঠানের মূল কাজটাই হচ্ছে যে মেরিটাইম ল আন্তর্জাতিকভাবে আপডেট আছে কিনা সেটাকে একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখা এবং এই আইনগুলোকে আপডেট করার মাধ্যমে বিভিন্ন ধরনের যেই প্রাইভেট ইস্যুস গুলো অ্যারাইজ করে, প্রাইভেট ক্রাইমস, প্রাইভেট কন্ট্রাক্টস, এই বিষয়গুলো সংক্রান্ত যেই আইন আছে সেই আইনটাকে রেগুলেট করা, আইনটাকে তৈরি করা এবং আলটিমেটলি আইনটাকে আপডেট করা। তো আমরা আইএমওর মেম্বারশিপের মাধ্যমে কিন্তু ইন্টারন্যাশনাল মেরিটাইম লজ গুলো যেগুলো আছে সেগুলোর সদস্য বা সেগুলো অ্যাকচুয়ালি সেগুলোকে গ্রহণ করতে পারি, যার ফলে আমাদের আলাদাভাবে কোনো রকম আইন তৈরি করার প্রয়োজন হবে না। So in this part we have learned what maritime law is, which is actually the private international law part of the international law of the sea, and it covers private contracts, it covers private issues, private types of crimes, and International Maritime Organization is actually created by the United Nations, and this organization has created a lot of conventions regarding the maritime law, and countries have the opportunity to be part of the IMO and accept all these conventions as part of their laws. Also, they can create their own maritime laws, which need to be checked if any problem arises regarding the private contracts, which involves those countries as well. So ওই কান্ট্রিগুলোকে যখন ইনভলভ করে কোনো একটা ইস্যু অ্যারাইজ করবে, লয়ার্স হিসেবে, ইন্টারন্যাশনাল লয়ার্স হিসেবে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা দেশ কোন কনভেনশনটাকে গ্রহণ করেছে, কোনটাকে গ্রহণ করেনি, তারা আইএমওর মেম্বার শিপ নিয়েছে কি নেয়নি, এবং তাদের নিজস্ব অ্যাডমিরালটি ল কিংবা মেরিটাইম ল আছে কি নেই, এবং সেই আইনটা কতটুকু পর্যন্ত কোথায় অ্যাপ্লিকেবল, ওই ইস্যুটার সাথে ওই আইনটার রিলেশন কি, সমস্ত বিষয়গুলোকে আমাদের বিবেচনার মাধ্যমে সেই সমাধানে কিন্তু আসতে হবে। I hope you have understood this lecture content as well. And if you have any question, you can ask it now. ওকে, সো আমি আশা করি আপনাদের কোনো প্রশ্ন নেই। আছে? প্রশ্ন থাকলে কিংবা কোনো ধরনের কমেন্টস থাকলে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বুঝতে পারছি। আমি একটু লেটে 2-4-5-10 মিনিট লেটে স্যার ঢুকছিলাম তো। আচ্ছা, আচ্ছা। বাকিটা কোনো করতে অসুবিধা পারেন। নেই। 10 মিনিট লেট হলেও সমস্যা হবে না। কারণ আমাদের লেকচার যেহেতু রেকর্ডিং হচ্ছে, জি স্যার। সেহেতু আপনি ওই বাকি 10 মিনিটটা পরবর্তীতে দেখে নিতে পারবেন। কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আশা করি আপনাদের আর কারো কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে ইন ফিউচার অ্যারাইজও করে, লেকচার দেখার সময় এবং লেকচার রেকর্ডিংটা আপনারা আবার দেখবেন, এবং যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে কিংবা কোনো ধরনের প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আপনারা আমাদের জেনারেল ডিসকাশন ফোরাম যেটি আছে সেই জেনারেল ডিসকাশন ফোরামের মধ্যে গিয়ে যতবার ইচ্ছা স্যার কমেন্ট করতে আমাদের এই পারবেন এবং লেকচারটা আমি কি স্যার আপনাদের ইয়াতে অ্যান্সার দিব। আছে? পিডিএফ এ আছে এটা? হ্যাঁ, আমাদের লাইট। স্কোরাম প্যাকেজটার মধ্যে আছে। স্কোরাম প্যাকেজ এখানে দেখবেন আমরা লেকচার 5, লেকচার 6, ইউনাইটেড নেশনস কনভেনশন এন্ড মেরিটাইম ল এন্ড অ্যাডমিরালটি ল। এখান থেকে আপনারা স্যার এটা কি দেখতে পিডিএফ পারবেন। আকারে আছে? হ্যাঁ, পিডিএফ আকারে অবশ্যই আছে। তবে আমি আপনাদের জন্য এখানে স্কোরাম আকারে দিয়েছি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী।
এখান থেকে আপনারা সেই স্লাইডগুলো পড়ে নিতে পারবেন। কন্টেন্টস আর সেম, হয়তোবা তাদের লুকটা ডিফারেন্ট হতে পারে, বাট দ্য কন্টেন্টস আর অ্যাকচুয়ালি দ্য সেম। ওকে, থ্যাংক সো ইউ স্যার। এটাই হচ্ছে আমাদের আজকের লেকচার কন্টেন্ট, এই সপ্তাহের লেকচার 5 এবং লেকচার 6 যা আছে। সো আশা করি আপনারা আমাদের লেকচারটা বুঝতে পেরেছেন এবং এই লেকচারগুলো বারবার দেখবেন, ভিডিও রেকর্ডিং গুলো দেখবেন এবং আমাদের যে হোমওয়ার্কটি আছে সেই হোমওয়ার্কে সময় থাকতে থাকতে অবশ্যই পার্টিসিপেট করবেন। So I thank you all for participating in today's class and I hope to see you all in the next class in the next week. পরবর্তী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি আশা করি আপনারা সবাই অনলাইনে আসবেন এবং আমাদের ক্লাসটি অ্যাকচুয়ালি কি বলে মানে অন্য সময়ের চেয়ে আরো প্রাণবন্ত হবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ। সো আই এম এন্ডিং দ্য ক্লাস স্যার নাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যালো স্যার। আসসালামু স্যার আমি আলাইকুম স্যার। এতদিন জয়েন হতে পারছিলাম না স্যার, সেতু স্যার এইমাত্র জয়েন হলাম স্যার। সরি স্যার, অনেক ট্রাই করার পর আর কি। আচ্ছা, অসুবিধা নেই। আপনার আমাদের যে রেকর্ডিংটা আছে এই রেকর্ডিংটা আবার জি দেখে নেবেন আপনি অবশ্যই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ঠিক আছে। স্যার, ক্লাস কি শেষ স্যার? হ্যাঁ, আমাদের ক্লাস আজকের মতো শেষ। স্যার আচ্ছা ঠিক আছে, আমি রেগুলার দেখে নেবো, এইমাত্র জয়েন হলাম তো স্যার। ওকে।